এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, রাজনীতিতে অভিযোগ আর পাল্টা অভিযোগ যেন এখন নিত্যদিনের বাস্তবতা। সরকার, বিরোধী দল, নতুন রাজনৈতিক শক্তি প্রত্যেকে একে অপরকে স্বৈরাচার, অপসংস্কৃতি কিংবা গণতন্ত্র বিরোধী রাজনীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অন্যদিকে গ্যাস সংকটে উৎপাদনের স্থবিরতা, শিল্প কারখানায়, বাসাবাড়িতে চরম ভোগান্তি, এলপিজির মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিতর্ক। রাজনৈতিক অভিযোগের এই উত্তাপে সাধারণ মানুষের সমস্যাগুলো কি ক্রমেই উপেক্ষিত হয়ে পড়েছে? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, তাই আমরা আমাদের শিরোনাম রেখেছি অভিযোগের রাজনীতি, উপেক্ষিত জনতা। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমার সঙ্গে রয়েছেন জনাব মাসুদ কামাল, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন জনাব শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব মাসুদ কামাল, আপনার কাছে শুরুতে আসতে চাই। আমরা একটি খবর পেয়েছি যে ভারতের রাজধানী দিল্লিতে আগামী 5ই আগস্ট একটি আলোচনা আয়োজন করছে দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, এবং সেখানে ভার্চুয়ালি মাধ্যমে যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেটি নিয়ে আমাদের যে অস্বস্তি রয়েছে সেটি ভারতের হাইকমিশনারকে আজকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আপনি কি মনে করেন এই যে চাপ দেওয়া হলো, এটার পরিপ্রেক্ষিতে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? না, চাপ দেওয়া হলে ভারত তো, শুনেন একটা কথা বলি আপনাকে, সম্পর্ক আছে না, সম্পর্ক আপনার মানে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রের সম্পর্ক কিন্তু একভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। শেখ হাসিনাকে হয়তো অনেকেই অনেক ভালোবাসেন, তাহলে তাকে ওখানে আশ্রয় বা দিবেন কেন, ওখানে রাখবেনই বা কেন, তাই না? আর কোনো খরচ, খাওয়া দাওয়ার তো একটা খরচ আছে, তাই না? এই খরচটা বিনা পয়সা ওরা দিচ্ছে কেন? নিশ্চয়ই ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তির প্রতি ভালোবাসা আর রাষ্ট্রের প্রতি ভালোবাসা এক জিনিস না। বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক রাখা প্রয়োজন। ভারত তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, আমরা যেরকম পারবো না তারাও পারবে না। তো তারা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় বলেই তো তাদের একটা মানে সম্পূর্ণ আপনার প্রথা ভেঙে একজন মন্ত্রী পর্যায়ের লোককে দেশের হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তার মানে কি, তারা এই সম্পর্কটাকে, এই দেশের সঙ্গে সম্পর্কটাকে তারা গুরুত্ব দিচ্ছে। কাজেই তারা অবশ্যই সম্পর্কটা গুরুত্ব দিবে। আমাদের দিক থেকে যে আপত্তিটা জানানো হয়েছে, সেই আপত্তির নিশ্চয়ই কোনো রিয়াকশন হবে। একটু তো শুনলাম শাহেদ আলম বললে অনুষ্ঠান শুরুর আগে, এটা উনি বলবেন যে কি তারা গুরুত্ব দিচ্ছে, ওনার কাছ থেকে শুনি। আর কিছু তো গুরুত্ব তারা দিবেই। তবে আমি পার্সোনালি যেটা মনে করি, আমাদের এখানে আদালতের একটা নিষেধাজ্ঞা আছে, শেখ হাসিনার কথা প্রচার করা যাবে না, শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া যাবে না, এই যে বিষয়গুলো, যে আমি না ব্যক্তিগতভাবে এটার পক্ষপাতী না, আমি এটা পক্ষপাতী না। আপনি শেখ হাসিনা এক জায়গায় কথা বলতে চাচ্ছে, বলুক না, যদি তাকে আপনি বলতে না দেন, তাহলে যে জিনিসটা হয় জানেন, তাহলে মনে করেন ওনার যারা সমর্থক আছে অথবা ওনার প্রতি যাদের একটা চিন্তা আছে, কি বলে শুনি, তারা হয়তো ভাববে কি, হয়তো উনি এমন কিছু বলতেন যেটা নাকি এই সরকারের পক্ষে ধারণ করা সম্ভব হতো না। এরকম একটা কিন্তু প্রচারণা চলবে দেখে নেওয়ার পরে। কিন্তু কি উনি বলবেন যেটা এই সরকার ধারণ করতে পারবে না? কি হবে? কিছুই তো হবে না। আপনি বলবেন যে ওনার কথা প্রচার করা যাবে না। ভাই, আজকাল কি কেউ প্রচারের জন্য ওয়েট করে নাকি? আপনি কোন পত্রিকার কি হেডলাইন হইলো, কোন টেলিভিশনের কি হেডলাইন হলো, এগুলো জন্য ওয়েট করে নাকি? সোশ্যাল মিডিয়ায় সব পেয়ে যায়, আমেরিকায় বসে করা যায়, ইন্ডিয়ায় বসে, সব জায়গায় করা যায়। এরা যেটা করছে, মানে এই যে কথা বলতে দেবে না, তার খবর প্রচার করা যাবে না, এই জায়গায় বলছি, এগুলো জানেন কি কতগুলি মাথা মোটা লোকের কাজ। সেক্ষেত্রে 5 আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন, হতে পারে গুরুত্বপূর্ণ দিন, তাতে কি আসে যায়, সে 5 তারিখে বলুক, 6 তারিখে বলুক, 7 তারিখে বলুক, ওতে কি আসে যায়? সে যেটা বলবে বলতে দেন, বলতে না দিলেই বরং সমস্যা, বলতে না দিলেই বরং আপনার দুর্বলতাটা প্রকাশিত হয়। আমি মনে করি বলতে দেওয়া উচিত। বলেন ভাই, আপনি বলেন, কি বলবেন? আপনি যখন একটা কিছু বলবেন, তখন তো এখান থেকে আরেকটা কথা উচ্চারিত হবে। ওনারা কি বলবে দেখেন, আমি হাইপোথেটিক্যালি বলি, আপনি দেখেন 24-এর 5ই আগস্ট তারা চলে গেছে, তারা এখনো বলে ওটা নাকি ষড়যন্ত্র, তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে আসছে। তারা এই কথাটা যত বেশি বলবে, তত এই দেশের মানুষ বলবে ভাই ষড়যন্ত্র ছিল কিনা এটা আমরা জানি না, আমরা তো এখানে ছিলাম, আমরা তো মিছিলে ছিলাম, আমরা তো রাজপথে ছিলাম, আমরা কি ষড়যন্ত্র করছি? আপনি তো আমাদের তোপের আপনি মানে হারিয়ে গেছেন, কিন্তু আপনি ষড়যন্ত্র, কিন্তু যদি আপনি বলতে না দেন, তাহলে কি হয়, ধীরে ধীরে কিন্তু
এগুলি পঞ্জীভূত হতে থাকে, তখন মানুষ ভাবে এরা ভয়টা কিসের পায়, ভয়টা কোথায়? সেটি সাসপেন্স তৈরি হয়। হ্যাঁ, এটা দরকার নেই তো কোনো, আমি বুঝি না এগুলো কার মাথা থেকে বাইরেছে ভাই, আমার এটা বুঝে কুলায় না। তো আমরা আসি মানধাতার সিস্টেমে আছি, চলছে। পৃথিবীর কোনো দেশে এগুলো হয়? এই যে শাহেদ আলম তো আমেরিকা মানে দীর্ঘদিন ধরে আছে, জিজ্ঞাসা করেন তো ট্রাম্পকে নিয়ে কত কিছু করতেছে, তো কি হয়েছে? কি ট্রাম্পের বিজয়কে ঠেকাতে পারছে? যা হবার তাই হয়। মানুষকে মানে আপনি শুনতে দিব না, আমি কিছু এক জায়গায় আমার কান বন্ধ করে রাখবেন না, তোমার এটা শোনা যাবে না, তাহলে কি হবে? আমি একজনকে জিজ্ঞেস করি, ভাই যখন আমার কান বন্ধ করে রাখছিল তখন কি বলছে রে ভাই? ও তো ওর মতো বানায় বানায় বলবে, ও কিন্তু অরিজিনাল বলতে পারবে না, ও ওর মতো করে বলবে, ওটা হয়তো আমার জন্য আরো বেশি উত্তেজনাকর হবে। তো দরকার নাই। আমি জনাব শাহেদ আলম আপনার কাছে আসতে চাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ যেটি বলেছেন যে এই আয়োজন নিয়ে ভারতকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, আপনি কি মনে করেন ভারত তার অবস্থান পরিষ্কার করবে? ভারতের অবস্থান এর মধ্যে পরিষ্কার করেছে বলে আমি জানি। আমি হচ্ছে নিউজের একটা ফটোকার্ড আমি দেখাবো, যে ভারত ওখানে স্পষ্ট করে বলা হচ্ছে, আমি দেখিয়ে তারপর কথাটা বলি যে এইটার আমি যখন আসি তখনকার সংবাদ হলো নিউজ বলছে যে ওরা এখানে হাসিনাস প্রেস কনফারেন্স উইল বি অ্যান অনলাইন ইন্টারাকশনস, শি উইল নট বি প্রেজেন্ট ফিজিক্যালি অর অ্যাপিয়ার অন দ্য ভিডিও, শারীরিকভাবেও থাকবেন না, ভিডিওতেও থাকবেন না। She is not allowed by the Indian government to participate any video interview. সরকার দ্বারা সেটার অনুমতি নাই। এখন এটার মধ্য দিয়ে একটা জিনিস যে বারবার এটা খুবই এম্বারেসিং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতির জন্য, যারা আশায় বুক বাঁধে, তিনি যে গৃহবন্দী আছেন 5 তারিখের পর থেকে, আমরা তো তার শাড়ির আঁচলটাও দেখি নাই গত 2.5 বছরে, যদি আমি ধরি 2 বছরের অধিক সময়ে শাড়ির আঁচলটাও পর্যন্ত আমরা দেখি নাই। উনি কি খাচ্ছেন না খাচ্ছেন, কে বাজার করে দিচ্ছে, উনি বাসা থেকে বের হইতে পারেন কি না, কোনো ইনফরমেশন নাই। সো এখন যে তাকে এখন তাহলে অনেকেই প্রশ্ন করবে, গৃহবন্দী থাকলে ফোনে কথা বলছেন কেন? দেখুন, একটা রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, এটা একেবারে নিজের বাক প্রকাশের যে ইন্টারন্যাশনাল স্বীকৃত অধিকার, সেইটা রুদ্ধ হয় আর কি। আমাদের তো অনেক লোকজন জেলখানায় বসেও আত্মীয় স্বজনের সাথে কথা বলে, সেইখানে উনি তো জেল খায় না, গৃহবন্দী। তো সেই জায়গায় উনি হয়তো হোয়াটসঅ্যাপ ফোনটা অ্যাক্টিভ রাখতে পারছেন, কিন্তু আলটিমেটলি ওনার কোনো স্বাধীনতা নেই যে সেটা আবার এই মানে এই হাইপের সময় এসে আবার এস্টাবলিশড হলো যে শি ডাজন্ট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্স, তার কোনো স্বাধীনতা নাই। রাষ্ট্রীয় ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে বলেই দিছে, এবং এটা বলার আগে 2 দিন আগেও তো সংবাদ হয়েছে যে ইন্ডিয়ান পার্লামেন্টের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে শি ক্যান নট অ্যালাউ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ফ্রম ইন্ডিয়ান সয়েল। এখন এইটা বলতে প্রথম কথা হচ্ছে ডিজাস্টার ফর আওয়ামী লীগ। দ্বিতীয় কথা হলো যে ইজ ইট আপনার কূটনৈতিকভাবে কি এইটি ভারত বেকায়দায় আসে না বাংলাদেশ বেকায়দায় আছে, বাংলাদেশ চাপটা দিয়ে বেকায়দায় ফেললো কিনা? দেখুন, আমি যেটা বলার চেষ্টা করছি যে ভারতের উনি মাসুদ ভাই যেটা বললেন যে এখানে মন্ত্রী পদমর্যাদায় প্রথমবার একজন এনভয় দিয়েছেন, কারণ কি? তারা সম্পর্কটা উন্নয়ন করতে চায়। কেন উন্নয়ন করতে চায় এইখানে যে ভারত সফরের জন্য কিন্তু তারা আমন্ত্রণও জানিয়েছে। আমন্ত্রণ শুধু এটা আপনি যদি সহজ ভাষায়, শুদ্ধ ভাষায় এবং শালীন ভাষায় বলেন, তারা রীতিমতো পা ধরছে যে তোমরা আসো, তোমাদের প্রাইম মিনিস্টারকে তোমরা আসো এই দেশে একটু। কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের ভারত এবং বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট, এই ডেফিসিটটা কিন্তু ভারতের অনুকূলে, আমাদের প্রতিকূলে। মানে ভারত এইখানে যদি 40,000 কোটি টাকার পণ্য বিক্রি করে, আমরা ভারতে বিক্রি করতেছি 5-10 হাজার কোটি টাকা। তার মানে এইটা যদি বিক্রি এখানে না করতে পারে ওদের লস। ওদের যে পেরিফেরিয়াল বর্ডার জুড়ে যেসব সিটি আছে, মেঘালয়, কুচবিহার, কলকাতা, আমাদের এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, ওদের হোটেল চলে, রেস্তোরাঁ চলে, সেগুলা যখন এখানে ভিসা উন্মুক্ত হয়েছে ওরা মিটিং করেছে যে না, উল্লাস করেছে যে না আমাদের বিজনেস হবে এবার। সো দে আর ডিপেন্ডেন্ট। আমাদের ইকোনমি ভারতের ইটস এ বিগ কান্ট্রি, আমাদের চারপাশে আছে, আমাদের লাগবে তাদের, কিন্তু এমন না যে আমরা এখনই তাদের সহযোগিতা ছাড়া মারা যাচ্ছি। আমাদের কিছু চাল ডাল পেঁয়াজ আমদানি করার লাগে, গরু তো আমরা আনিই না তাদের কাছ থেকে। তো এখন আমাদের ওই বিকল্প রাউটগুলো তৈরি হয়ে গেছে, আমরা গম আনি আর্জেন্টিনা থেকে, ব্রাজিল থেকে, আমাদের নিজস্ব বিষয় আছে। সো বাংলাদেশের লাগবে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু বাংলাদেশের যতটা লাগবে ভারতের তার চেয়ে বেশি লাগবে। সেই কারণে ভারত এইখানে বাংলাদেশের চা অনুযায়ী কাজ করবে, এবং ওটাই হচ্ছে। আজকে যে ফরেন মিনিস্টার দেখে হয়তো এটা না বললেও ভারত এটা করতো, কিন্তু বলে ফেলেছে যেহেতু একটা আনুষ্ঠানিকভাবে সরকার ক্রেডিটটা নিতেই পারে কিংবা নিচ্ছে,
যে তোমরা যদি একদিকে চাচ্ছ আমরা তোমাদের সাথে যাই, বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করি, আর তোমরা এখানে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে রেখে তোমরা আমাদের সাথে মাইন্ড গেম খেলছো, সো উই আর নট প্লেয়িং উইথ ইউ। যদি এরকম করো তাহলে আমরা তোমাদের সাথে উইল ফার্দার করব। আমি তো আজকে সংবাদ দেখলাম যে তারেক রহমান এখনো রিল্যাক্টেন্ট ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে, অনিচ্ছুক। এখন আমি আবার এটা যে খুব উচ্চস্বরে এটাকে আমি বলবো যে এটা সবার সাথেই সম্পর্ক দরকার আছে, কিন্তু ওই চোখে চোখ রেখে কথা বলার জায়গাটা আমার তৈরি করতে হবে যে নো, ইউ ক্যান নট প্লে উইথ ইন্টারনাল পলিটিক্স। আমার এখানে নাক গলাবে না। সো আমার একজন ফাঁসির আসামি আছে তোমার দেশে, সে তোমার পলিটিক্যাল কার্যক্রম চালাবে, আর আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে যাবো। নো, তো আমি হ্যাপি যে তারা চোখে চোখ রেখে কথাটা বলছে ভারতের সাথে যে নো, ইউ ক্যান নট ডু দ্যাট, এবং ভারত সেইটা বোর্ড ডাউন করেছে, আমি যদি একদম ক্লিন ভাষায় বলি। সো র্যাপ আপ করছি বলে দুইটা জিনিস, একটা হলো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির কিংবা অ্যাপ্রোচের, ভারতের প্রতি অ্যাপ্রোচের যে তার যে বোল্ডনেস এবং শক্ত ভাব, সেটা যেমন তারা শো করেছে। আওয়ামী লীগের এর মধ্য দিয়ে দ্বিতীয়বার তারা বেউজ্জিতি হয়েছে বলে আমি মনে করি, কারণ শেখ হাসিনা গৃহবন্দী, তার সামনে আসার কোনো ক্যাপাসিটি নাই, এবং এই দেশে আসতে গেলেও শেখ হাসিনা তো আর পোষণ করবে না ভারত শেখ হাসিনাকে। বর্ডার থেকে যে টুপ করে চলে আসলাম, রাষ্ট্রীয়ভাবে যখন প্লেন নিয়ে গিয়েছে, এই দেশে আসতে গেলে তাকে ওই রাষ্ট্রের প্লেনে আসতে হবে। প্লেন আসতে গেলে কি পাসপোর্ট লাগবে? তার মানে তখন ভারতীয় গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে বলবে যে আমার এখানে তোমার এক গৃহবন্দী আছে, তাকে আমরা ফেরত দিতে চাই, সে যেতে চায়, প্রসেস শুরু করো। তো নাহিদ তো ঠিকই বলেছে, শেখ হাসিনা যখন এয়ারপোর্টে নামবে স্ট্রেট ফাঁসির আসামি হিসেবে তিনি কন্ডেম সেলে যাবেন। তো এরপরে কি মানুষ এখানে আওয়ামী লীগের মানুষরা বিপ্লব করবে শেখ হাসিনার জন্য? 5 তারিখে যত মানুষ রাস্তায় নেমে এসেছে তত মানুষ রাস্তায় নেমে আসবে শেখ হাসিনার মুক্তির জন্য? আই ডোন্ট থিঙ্ক সো, যে ওই পরিবেশ নাই। সুতরাং তার যে পলিটিক্যাল ফিউচার, ফাঁসি ছাড়া তো বাংলাদেশের মাটিতে আমি অন্য কিছু দেখি না, একদম ক্লিয়ারলি দেখি না। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলছিলাম পটুয়াখালী থেকে। আমি মাসুদ কামাল স্যারের কাছে আমার একটা প্রশ্ন। সে প্রশ্নটা হচ্ছে, জনগণ যে খুব সমস্যার ভিতরে আছে, এনজিও যদি দেশে না থাকতো তাহলে আসলে খুব সমস্যায় পড়তো সরকার। তো আসলে কি সরকার কি জনগণের সমস্যা উপলব্ধি করতে পারতেছে, না আসলে উপেক্ষিত করতেছে? আর একবার কাছে আমার একটা প্রশ্নটা হলো যে এনসিপি শুধু ফাল মারতেছে আর যা না তা ব্যবহার করতেছে। তো আসলে কি তারা ভাবতেছে বাংলাদেশে আসলে এখনো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এগুলো কি তারা উপলব্ধি করতে পারতেছে? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর অবশ্যই আমি আপনার কাছে নেব জনাব মাসুদ কামাল, কিন্তু তার আগে যেই আমরা অবশ্যই আমাদের আজকের যে শিরোনামটা রেখেছি সেটি হলো যে অভিযোগের রাজনীতি, উপেক্ষিত জনতা, এই জনগণ যে বিভিন্ন সমস্যায় জর্জরিত সেই বিষয়টিতে আসব। প্রথমে আসতে চাই অভিযোগের যে রাজনীতির কথা আমরা বলছি। সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা একে অপরকে ক্ষমতাচ্যুত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সাথে তুলনা করছে। আমরা গত কয়েকদিনের রাজনীতি যদি বিশ্লেষণ করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যেমন বলেছেন বিরোধী নেতাদের ভাষায় শেখ হাসিনার ছায়া দেখছেন, তেমনি ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম বর্তমান সরকারের মাঝে ফ্যাসিবাদের ফটোকপি দেখছেন। তিনি বলছেন এই যে রাজনীতি কি আসলে সেই পুরনো কাদা ছোড়াছড়ি বা চরিত্র হননের যে বৃত্ত রয়েছে সেটির মধ্যেই ঘুরপাক খাচ্ছে? দেখেন, এখানে মানে মূল যে বিষয়টা, বিরোধী দলের যে রাজনীতিটা, সরকারি দল তো তারা যা করছে, জনগণের জন্য যা করছে, যেভাবে দেশ চালাচ্ছে, তাদের তো এটাই রাজনীতি আসলে। আর বিরোধী দলের রাজনীতি হলো সরকারের সমালোচনা করা, যে এই কাজটা ঠিক হচ্ছে না, ওই কাজটা ঠিক হচ্ছে না, এগুলো। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে এনসিপি বিশেষ করে তাদের মধ্যে কিছু কিছু বাড়াবাড়ি, কিছু কিছু অশ্লীলতা, কিছু কিছু অশোভন আচরণ, অশোভন কথাবার্তা, এগুলো আমরা দেখি। আমাদের দেশের মানুষরা বেসিক্যালি গালাগালি পছন্দ করে না, এটা আমি যতটুকু বুঝি। তো ওনারা আবার ওইটাকেই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে, ওইভাবে তারা ব্যবহার করছে। কিছু সুফল যে পাচ্ছে না তা না, কিছু ভোট তো তারা পেয়েছে দেখলাম, কাজেই তারা এখানে হয়তো সুফল পাওয়ার চেষ্টা করতেছে। মাঠটার খেলে তো মনে করেন আলোচনায় আসা যায়, পত্রিকায় রিপোর্ট হয়, তো বোঝা যায় যে এই দলটা আছে। যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলেছে তারাই যদি এই ধরনের রাজনীতি করে, তো নতুন বন্দোবস্তটা কি? ওই গালাগালিটাই নতুন বন্দোবস্ত। আমাদের রাজনীতিতে এরকম অশ্লীল গালাগালি আগে ছিল না, এখন আছে। ওইটাই নতুন বন্দোবস্ত। আপনার নতুন বন্দোবস্তের অর্থ বুঝেন না, হাহাকার করেন। হাহাকার করে তো কিছু নাই, ওইটাই নতুন বন্ধ। যা আগে ছিল না ওইটা তো নতুন। আগে রাজনীতিতে এরকম গালাগালি, অশ্লীল গালাগালি ছিল না, এখন আসছে। এইটাই নতুন বন্দোবস্ত। এভাবে ভাবেন, প্রশ্ন খুব সহজ হয়ে যাবে। আর
অন্য যেটা হচ্ছে যে কথাটা ওই দর্শকও বললেন সেটা কিন্তু এর মধ্যে আছে যে সরকারি দলের পলিটিক্সটা কি। সরকারি দলের পলিটিক্স কিন্তু ভালো না। ভালো না কেন? তারা ভাবতেছে কি যে আমরা বিরোধী দলকে ট্যাকেল করতে পারছি, অতএব আমরা জিততেছি। বিষয়টা তা না। বিরোধী দল তাদের জন্য কোনো হুমকি না ভাই। 213টা আসন পাইছেন আপনি ভাই, এনে বিরোধী দলের কোনো হুমকি আছে নাকি? কিছু হুমকি নাই। তার হুমকি হলো জনগণ। আপনি জনগণকে কতটুকু সন্তুষ্ট করতে পারতেছেন দেখেন। এটা হলো এমন একটা পরীক্ষা, সরকার প্রত্যেকটা সরকার প্রতিদিন পরীক্ষা অবতীর্ণ হয়, যার রেজাল্ট পরের দিন সকালে বেরিয়ে যায়। এমন একটা পরীক্ষা যে পরীক্ষার ফল আপনাকে বলতে হবে না, জনগণই বলবে। আপনি যখন বলবেন আমি এই করছি, ওই করছি, সেই করছি, জনগণ করছে ভাই আমি টের পেলাম না কেন? আপনি এত কিছু করছেন আমি টের পাই না কেন? এবং যদি জনগণ টের না পায় তাহলে কিন্তু আপনার কোনো কিচ্ছু টিকবে না। তখন কিন্তু তারা বলবে আগেই ভালো ছিলাম, বলবে ভাই আপনি ফেরতে পারবেন না। এটাই নিয়ম দুনিয়াতে। 24শে অগাস্টে শেখ হাসিনা সরকার চলে গেছে দেশ থেকে, একদম বালির বাঁধের মতো তারা ভেঙে গেছে। তারপরে ইউনূস সরকার আসছে। ইউনূস সরকার এসে যদি ভালো চালাইতে পারতো লোকে শেখ হাসিনার কথা ভুলেই যেত। তারা পারে নাই। যখন পারে নাই তখন মানুষ কিন্তু অতীতে আশ্রয়ী হয়েছে। এটাই হয় দুনিয়ার নিয়ম। তারপরে এই সরকার আসছে। এখন এই সরকার যদি ভালো চালাইতে না পারে লোকে কিন্তু অতীতের দিকে তাকাবে। সেই সময়টা কি 5 মাসের মধ্যেই 5 মাসের মধ্যে না, কিন্তু 5 মাসের মধ্যে এটা আরো সময় দিতে হবে। 5 মাস বা 6 মাস, মাত্র 6 মাস তো তারেক রহমান একটা অলরেডি টাইম লাইন দিয়েছিলেন। 180 দিন। 6 মাস পরে আমরা দেখি উনি কি করেন। জি। কিন্তু মানুষ কিন্তু বেশি দিন অপেক্ষাও করবে না। আবার সরকারকে আবার আরেকটা জিনিস আছে, আপনি কি করতেছেন, কোন দিকে যাচ্ছেন, কিছু নমুনা কিন্তু মানুষ আবার টের পায়। মানুষ কিন্তু নমুনা দেখেও কথা বলে। কাজে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিতে পারি, কিছু ভালো জিনিসও আছে। মরিচের দাম বেশি বেশি তো 350 টাকা 400 টাকা কেজি। 100 টাকার মতো সরকার কিন্তু দেরি করে নাই, অলরেডি কিন্তু ডিক্লেয়ার করছে যে মরিচ আমরা আমদানি করবো। আমদানি করব। তো এই সিদ্ধান্তটা নিতে কিন্তু অনেক সময় হয় কি, এই সিদ্ধান্ত নিতে নিতে 15 দিন লাগে, কিন্তু এটা তো তা করে নাই, সঙ্গে সঙ্গে করছে। কিন্তু মরিচের দাম বাড়ার 3 দিনের মধ্যে তারা এই ডিসিশন দিচ্ছে। তো এগুলো কিন্তু মরিচ তো আসে নাই এখনো, কিন্তু মরিচও আসে নাই, দামও কমে নাই, কিন্তু মানুষ কিন্তু এটা বলবে যে দ্রুত সিদ্ধান্তটা আসছে। একদম। কিন্তু নমুনাটা কিন্তু টের পাওয়া যায়। অন্যান্য ক্ষেত্রে যেমন বিদ্যুতের দাম বেড়ে গেছে, গত মাসের বিদ্যুতের বিল নিয়ে হতাশ হয় নাই মানুষ, বিভ্রান্ত হয় না এমন লোক পাবেন না। তারা বলবে কিভাবে হঠাৎ করে বিদ্যুতে এত বেশি বিল আসলো কেন? আর যারা প্রিপেড করে তারা তো মহা আতঙ্কে আছে, তারা বুঝতেই পারতেছে না কবে আমার কার্ডের টাকা শেষ হয়ে গেল। জি। তো এই যে বিষয়গুলো মানুষ এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করবে, করতেছে অলরেডি। গ্যাস, রান্নার গ্যাস নাই, যাদের গ্যাসের লাইনে আছে, যাদের নাকি মানে চুলা আছে, গ্যাসের চুলা, যার মানে লাইনে গ্যাস যারা ইউজ করে, জিজ্ঞাসা করেন সরকার কি করতে পারতো? সরকার বলতে পারতো যে 1 মাস আমি কাউকে গ্যাস দিতে পারি না, রান্নার গ্যাস, অতএব 1 মাসের বিল আমি নেব না। আপনি তো বিল নেবেন ঠিকই, আপনি ওয়েস্টার্ন কান্ট্রি হলে, ইউরোপিয়ান কান্ট্রি হলে মামলা করে দিত যে আপনি বিল নিতে পারবেন না। তো এটা যদি সরকার নিজের থেকেই বলে যে যাদের আমরা গ্যাস দিতে পাইনি 1 মাস, ওদের কাছে আমি বিল নেব না, আপনি পুরো বিল নেবেন, আপনি কোনো সার্ভিস দিবেন না, ইজ ইট এ গভর্নমেন্ট? এটা গভর্নমেন্ট না, এটাকে গভর্নমেন্ট বলে না, জি। এটাকে ধান্দাবাজি বলে। তো এই ধান্দাবাজি যদি সরকার না থামাইতে পারে তাহলে কেমন হবে? জি, এ বিষয়ে আমি অবশ্যই আসবো। জনাব শাহেদ আলম, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেখানে তরুণ নেতাদের বক্তব্যকে অপসংস্কৃতি বলছেন, সেখানে তরুণ নেতারা বলছেন শেখ হাসিনাকে কপি করবেন না। এই যে পরস্পরকে স্বৈরাচারের রূপক বানিয়ে আক্রমণ করার চেনা কৌশল, এই বৃত্ত থেকে কি আমরা বের হতে পারবো না? এখন এটার জন্য আপনি আর কোন কোন ভাবে আপনি বুঝাইতে পারেন, তাই না? আমরা মাসুদ ভাই, আমরা সবাই গত 5 আগস্টের পর শেখ হাসিনা যাওয়ার পর থেকেই আমরা বলতেছি যে কামন, উই নিড টু প্র্যাকটিস আ নিউ ফর্ম অফ পলিটিক্স। সিনিয়রদের অবমাননা করা, এটা ওটা, দিস ইজ নট পলিটিক্স। ইভেন জামাত ইসলামীও আমি বলবো যে মোটা দাগে তারা এইসব রেটোরিক্যাল পলিটিক্সের শালীনতা বজায় রাখার পক্ষে তাদের একটা অংশ আছে। কিন্তু যেটা হয় যে ধরেন বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়, যেটা হয়, হ্যাঁ, ধর্মের চেয়ে আগাছা বড়, যেটা। তো জামাতের পালিত পুত্র হওয়ার পরেও জামাতের শীর্ষ নেতৃবৃন্দের মতো না, মানে এনসিপি যেটা হচ্ছে, তারা মানে তারা ওই নিজস্ব স্বতন্ত্র রাজনীতি করার চেষ্টা করছে। করতে যে কেউ কেউ আমাকে আগের দিন কে যেন বলছিল যে
আচ্ছা, বিএনপি কি তৃণমূল পর্যায়ে কেন কন্ট্রোল করতে পারছে না? এই যে দুই একটা বিক্ষিপ্ত হামলা হয়েছে, এগুলো কেন? তা আমি বললাম, ইয়েস, এটা বিএনপির ব্যর্থতা। বিএনপি তার এই কয়েক কোটি সমর্থকের তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারতেছে না। এটা তো বিএনপির ব্যর্থতা অবশ্যই। যেহেতু এনসিপি তার সেন্ট্রাল নেতাদেরকে কন্ট্রোল করতে পারছে না, তো এটা তো ব্যর্থতা না, এটা তাদের সফলতা, তাই না? নাসিরুদ্দিন পাটোয়ারি তো সেন্ট্রাল লিডার, ও একটা শোকজ করলেই হয়ে যায় যে না, ইউ হ্যাভ টু স্টপ উইথ ইউর ব্যাড বাজ। যেহেতু সেন্ট্রাল লিডারকে তাদেরকে শোকজ করতে পারতেছে না, তা এটা এনসিপির ব্যর্থতা না। বিএনপি যেহেতু ওই ভুরুঙ্গামরির কৈখালী ইউনিয়নের 4 নম্বর ছাত্রদল নেতাকে কন্ট্রোল করতে পারতেছেন, এটা নিশ্চয়ই বিএনপির ব্যর্থতা, আমার স্বীকার করতে হবে। বিষয়টা হলো যে আপনি আর কতটা ভাবে বলতে পারেন না একটা রাজনৈতিক দলকে যে না, উই ডিপেন্ড অন ইউ, আমরা তোমার একটা গুড ফিউচার দেখি, সো বিহেভ। আপনার সংসারের বাচ্চা যদি অশ্রাব্য হয়, অশালীন হয়, আপনি তাকে প্রথম কয়েকদিন বলবেন, কথা বলবেন, ধমক দিবেন যে বিহেভ, আদারওয়াইজ আমি তোকে পানিশ করব। তো ওই বিহেভ বলার লোকটা তো নাই তাদের কেউ। সমস্যা এখানে গার্ডিয়ানশিপের অভাব। তারা ভাবছে হয়তো এটার মধ্যে দিয়ে ভালো কিছু হবে। এখন আমি এইটার বিপরীতে বিএনপি যারা আবার বলছে যে না, তাদেরকে জনগণ জবাব দিবে কিংবা এগুলাও উস্কানির পর্যায়ে পড়ে, এটা করা উচিত না। বরঞ্চ তারা এসবের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন হচ্ছে এনসিপি, আমি মনে করি। কারণ ওই যে আমি মাসুদ ভাইয়ের সাথে একমত যে পিপল ডাজন্ট লাইক এই ব্যাড পলিটিক্স, ব্যাড মাউথিং, এগুলো পছন্দ করে না। একটা বিষয়ে আমি না বললে না, ধরেন এই যে জিনিসপত্রের মানুষের যে নাভিশ্বাস উঠছে, ওইটা মাসুদ ভাই বলছেন আমরা এগুলো পপুলিস্ট যারা রাজনীতির পক্ষে কথা বলি, কিংবা আমিও যখন শেখ হাসিনার সমালোচনা করতাম হয়তো আমি এই কথাগুলো বলতাম। আপনাকে প্রেক্ষাপট বুঝতে হবে যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। পৃথিবীর হেন কোনো দেশ নাই যে জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে না, হেন কোনো দেশ নাই যাচ্ছে না। কারোর ক্যাপাসিটি বেশি, কারোর ক্যাপাসিটি কম। আমি আমেরিকা থেকে আসছি, আমি বারবার বলছি, আমি যেই গ্যাস 3 লিটারে 1 গ্যালন হয় আমি কিনতাম $2.17 দিয়ে, আমি গত 2 মাসে কোনো দিন $4.80 নিচে কিনতে পারিনি। একটা কথা বললাম, গ্যাস। আমার গাড়ির ইন্স্যুরেন্স আমি দিতাম মাসে $150, গাড়ির ইন্স্যুরেন্স, নট লিজ ইন্স্যুরেন্স। আমি যে গাড়িটা চালাবো, কাউকে মেরে দিলে যে ক্ষতি হবে, ওই ক্ষতিপূরণ তো ওখানে তো এমন না যে আমি মুখে মুখে তর্ক করব, মারামারি করবো, এই তুই আমার ভাঙলি কেন, পয়সা দেন। নো, পুলিশ আসবে, পুলিশ এসে এটা কেস লিখবে, কেস লিখে একটা অ্যাডজাস্টমেন্ট লিখবে যে এখানে এই পরিমাণ ক্ষতি হয়েছে, ওই ক্ষতির পরিমাণটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে বিল করবে, যে ইন্স্যুরেন্সকে আমি প্রতি মাসে বিল দিচ্ছি, যে আমার সম্ভাব্য যদি আমি অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার পকেট থেকে আমি বিল দিব না, বিলটা দেবা তুমি কোম্পানি। সো ওই ইন্স্যুরেন্স 30% বেড়েছে গত 1.5 বছরে। আমি আগে $120 দিতাম একটা গাড়িতে, এখন দিচ্ছি $215-35। তো আমার উপরেও তো চাপ বেড়েছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প তার পেট্রোল পাম্প মালিকদের বলতে পারছে না যে, বারবার বলছে তোমরা যদি দাম না কমাও আমরা কিন্তু ব্যবস্থা নিব, কিছুই লাভ হচ্ছে না। উনি ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে আনছেন, আমরা তো আর ভারতের রাষ্ট্রপ্রধানকে তুলে আনতে পারবো না, কাতারের রাষ্ট্রপ্রধানকে তুলে আনতে পারবো না যে আমাদের এলএনজি দিতে হবে, তাই না? কারণ হলো সোর্স এক জায়গায়, কয়েকটা জায়গায়, কিন্তু ক্রেতা অনেক বেশি। সেক্ষেত্রে আমার এই পণ্যের কাঁচামাল যেটা, সেটা আমি আনতে পারছি না কোথাও থেকে। কাতার যদি আমাকে এলএনজি না দেয়, আমি এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। বিদ্যুৎ উৎপাদন আমার গ্যাসের উপরে নির্ভরশীল। সো ইট ইজ ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেইটা আমাদের মনে হয় যে, আমি বলবো আমাদের যে গ্যাস সংকটটা তো অভ্যন্তরীণ ক্রাইসিসের কারণেও হচ্ছে। আছে, কারণ হলো যে যেহেতু আপনার এলএনজির নাই, আপনার অভ্যন্তরীণ যেই উৎপাদনটা ছিল, ওই চাপটাও যে অভ্যন্তরীণ উৎপাদনে পড়ছে, আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে। একটা তো বাইরে থেকে এনে আপনি দিচ্ছিলেন। এই বিষয়ে আরো আলোচনা করব। আরেকজন দর্শক আছেন ফোনে। জি, দুঃখিত, একটু থামালাম। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, আমার নাম, my name is Anwar Khan. I was a frontline freedom fighter, and I am speaking from Mahakali area. My left leg was bullet wounded by the brutal Pakistani army and Zamati al-Badr mass murderers. My older sister, who was that a student of MSc final year student, was gang raped by Zamati al-Badr mass murderers and Pakistan army. She then died by committing suicide. Now my question is, these people are all telling bald-faced lies. In July there was no July revolution. It was a terrorist assault. I have been a
field level political observer since 1966 till হ্যাঁ, ওনাকে today. বলতে দেন, ওনাকে বলতে দেন। I have been in the field level observer during the July and early August 2024. I saw Jamaati mass murderers brought all those direful operatives from slum dwellers, street urchins, then vagabonds, and everywhere. They brought their different spots. They changed their dresses, and other groups they shot them to death. 98% brutal murders were committed by the আমি ওনার উত্তর দেই, Jamaati হ্যাঁ? mass murderers উত্তর দেন। of 1971 and 2024. But they foxily shifted the responsibility on the shoulder of Bangladesh's most successful SPM of Sheikh Hasina. Okay. Thank you so much. We We got understand your question. we got you, dear honorable freedom fighter. আমি আমার তরফ থেকে আনোয়ার খান, Mr. Anwar Khan, you know me or you doesn't know me, but I have deep respect and to you and whatever the contribution you have done for this soil. Definitely, for your contribution, now we can claim that is a citizen of an independent country. So from my perspectives, we don't, এটা মুক্তিযুদ্ধে আপনাদের যে অবদান কোনোভাবে আমি খাটো করার পক্ষে কোনোদিন না। সো ওই জায়গা থেকে if you undermine our effort and our fight to bring back democracy, voting rights, and the 5th August mass uprising, that's even equally hurt us. আমাদেরকে এটা আঘাত করে। সো আপনার যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে I respect you, but at the same time I don't buy your logic, I don't buy your argument. As a political supporter of Sheikh Hasina, you can support her. That's your ultimate freedom, but I don't buy your logic. Thank you for connecting us. I don't know, Masood bhai, if you want to say anything to him. আপনি কিছু যোগ করতে না, চান কি বলবো আমি, উনি যেটা বলেছেন এটা ওনার ইমোশন, তাই না? আপনি যা দেখেছেন সেটা আপনি দেখেছেন, কিন্তু আপনি যতটুকু দেখেছেন তার বাইরেও কিছু ঘটনা ছিল, সেগুলো অনেকে দেখেছে। কাজে সব দেখা মিলেই তো কি চিত্র হয়। আমিও দেখেছি কিছু, আমি তো তখন এই দেশেই ছিলাম। কাজে সবগুলো মিলিয়েই আপনি আপনার অপিনিয়ন বলেছেন। শাহেদ আলম তো স্পষ্টই বললো যে আপনার যে অনুভূতি সেটাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আর যারা ছিল 24-এর যে অভ্যুত্থানটা, এটা আপনি যদি শ্রদ্ধা না করেন আপনার ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ভাই 24-কে অস্বীকার করি না, 24-কেও আমরা শ্রদ্ধা করি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের সময় রাজনৈতিক দলগুলো সবার আগে ক্যান্টনমেন্ট চলে গিয়েছিল এবং সেখানে গণতান্ত্রিক ক্ষমতার কেন্দ্র নির্ধারিত হয়েছে। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? মানে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, সেটাকে উনি ক্যান্টনমেন্ট থেকে আসছে এটা বলতে চাচ্ছেন, নাকি ক্যান্টনমেন্টে অন্য একটা প্রস্তাব ছিল সেই প্রস্তাবটা হয় না সেটা বলতে চাচ্ছেন? আমি জানি না, কিন্তু যদি ওখানেও হয়ে থাকে, সেই সরকারে তো সে নাহিদ ইসলাম নিজেও ছিলেন না। যে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য বলেন ব্যর্থতা বলেন, এর দায় অন্য কারোর উপর চাপানোর আগে নিজের উপরে আগে চাপাতে হবে। উনি ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, উনি একা না, ওনার আরও 2 সহকর্মী সেখানে ছিলেন। কাজেই তারা একদম কম না, বয়স্ক লোক যারা ছিল তারা অনেক, আমি তো পরে শুনেছি বিষয়গুলো, ওখানকার মিটিংগুলোতে তো বয়স্ক লোকরা খুব একটা ভোকাল ছিল না, ওনারাই অনেক কিছু করতেন, গায়ের জোরে করতেন, চিল্লাচিল্লি করতেন, এগুলো করতেন তারা, এবং তারাই সব গভর্নমেন্টে চালিয়েছেন এবং উল্টাপাল্টা কাজ অনেক করছেন। কিন্তু দায়িত্বটা আসলে তাদেরকে নিতে হবে। এখন ভাগ্য যদি ক্যান্টনমেন্টে নির্ধারণ হয়ে থাকে, ক্যান্টনমেন্ট তখন তো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অস্বীকার করতে পারেন না তো আপনি। এবং যে অভ্যুত্থান সফল হয়েছে তার পেছনে ক্যান্টনমেন্টের ভূমিকা ছিল না? ছিল তো। আর্মি যদি ওই সময় শেখ হাসিনার কথা না শুনতো, মানে তারা তো শুনে নাই, তারা যদি শুনতো তাহলে তো এই বিজয় হয়তো অন্যভাবে হইতো। কাজে না শুনে আর্মি তো সে প্রথম দিকে আর্মি কী করছে আলাপ বাদ দেন, কিন্তু শেষ দিকে এসে আর্মি শেখ হাসিনার সঙ্গে মানে তার কথা শুনে নাই বলেই আমরা এই বিজয়টা কিন্তু তাড়াতাড়ি মানে পাইছি। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কাজে এই সমস্ত ধুনফুন বোঝায় তো লাভ নাই। বরঞ্চ আমি তো বলবো যে তাদের যে 6 জন, তারা তো এই হারুনের হোটেলে যায় তো তারা মুচুরেখা দিয়েছিল যে আন্দোলন থেকে আমরা নাম প্রত্যাহার করলাম। তখন যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পোলাপান না দাঁড়াইতো তাহলে যে আন্দোলন এই পর্যন্ত আসতোই না। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো মূল্যায়ন করা হয় নাই। ওনারা তো আসলে
মানে দুধের সর খাওয়া, মানে দুধের মাসি তো ওনারা। ঢাকা ইউনিভার্সিটি দেখেন, পুরো ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট এই আন্দোলনে মারা যায় নাই। আর যত উপদেষ্টা হচ্ছে স্টুডেন্টদের মাঝখান থেকে সব ঢাকা ইউনিভার্সিটির। তো এগুলো যে ভাই, এটা তো মানে পুরো আন্দোলনটাকে নষ্ট করে দিয়েছে ডক্টর ইউনূস এই কয়েকটা পোলাপানকে ক্যাবিনেটে নেওয়ার মাধ্যমে, পুরো আন্দোলনটাকে শেষ করে দিয়েছে। এবং এটা আমি ওই সময় বলছি, ওই আগস্ট মাসে আমি বলছি, যেটা হলো গিয়ে এই আন্দোলনকে শেষ করে দেওয়ার একটা পদ্ধতি। এবং ডক্টর ইউনূস ইন্টেনশনালি এটাই চেয়েছেন। উনি দেখবেন এই লোকটা হলো একটা হিপোক্রেট। ডক্টর ইউনূস সে সারাক্ষণ বলে যে ইয়াংদেরকে সামনে আনতে হবে, ইয়াংদেরকে সামনে আনতে হবে বলে, কিন্তু সেই ইয়াংদের যে আন্দোলনটা, ইয়াংদের যে ফোর্সটা, এই ফোর্সটাকে এই একটা লোক শেষ করে দিয়েছে। এবং সে দেখবেন সবগুলো নিচে বুড়াদুরা। সে মানে বলে ইয়াংদের কথা নিয়ে কাছে নিয়ে, মানে বুড়াদের নিয়ে বই থাকে। এই লোক হলো সেই লোক, একটা হিপোক্রেট। তো সে পুরো আন্দোলনটাকে শেষ করে দিয়েছে এই লোকটা, একটা মাত্র লোক। এবং এই আন্দোলনের সবচেয়ে বড় ব্লান্ডার হলো ডক্টর ইউনূসকে নিয়ে আসা, এবং এই কাজটা এরা করছে, এই ইয়াং পোলাপানটা করছে। জনাব শাহেদ আলম, সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা মিতু বলেছেন জুলাই ব্যবসা এবং হাদি ব্যবসা চালু রাখতে হবে। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়? জিয়া ব্যবসা মন্তব্য নিয়েও ব্যাপক বিতর্ক হচ্ছে। এই যে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিবর্গরাই যদি এই ধরনের রাজনৈতিক বার্তা দেয়, তাহলে কি সেটি তাদের নতুন বন্দোবস্তের যে বার্তা আছে সেটিকে দুর্বল করে না? না, এটা আবার ওই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আগের প্রশ্ন যার কথা বললেন মাননীয় সংসদ সদস্য। মাননীয় বলছে যেহেতু জামাত তাকে সংসদ সদস্য বানিয়েছে, জামাত বানিয়েছে, এটাও বলছি ইন্টেনশনালি, কারণ এটা সে এনসিপির সংসদ সদস্য না, সে জামায়াতের সংসদ সদস্য। আপনি একটা ভিডিও দেখেন না, হামিদুর রহমান আজাদ, উনি বলছেন যে আধা জামাত আধা এনসিপি, তোমাকে দিচ্ছি কিন্তু তুমি তো আমাদেরই। তা জামাতের সমর্থনে যিনি সংসদ সদস্য হয়েছেন উনি তো জামায়াতের কথা বলবেন। সেক্ষেত্রে বলতে পারি আমরা জোটের যেহেতু ছিল তারা। হ্যাঁ, বাট ওনাদের সমস্যা একটা, সেটা হলো যে ওনারা ওই জামাত থেকে আলাদা দাবি করেন নিজেদেরকে, কিন্তু জামাতের যে রাজনীতিটা করার কথা, জামাত তো খুব শ্রুড পলিটিক্যাল পার্টিস। শ্রুড বলতে আমি বলছি বিচক্ষণ। আপনি দেখবেন 5 তারিখের আগে আমরা যখন জামায়াতের রাজনীতির বিরুদ্ধে কথা বলছি, ধরেন আমার চারপাশে খুব কম মানুষকে পেয়েছি যারা ওই জামাত বিরোধিতাকে সমর্থন করত। তাদের একটা বড় অংশ এখন সরকারে ঢুকে গিয়েছে, তারা যে সময় জামাতের পক্ষে যারা ছিল। আবার সোশ্যাল মিডিয়াতেও যাদের আমরা দেখছি যে আমাদেরকে ডিমিন করার চেষ্টা করেছে জামাত বিরোধিতা করি বলে, তারা এখন আমাদের চেয়েও বড় সরকারের শুভাকাঙ্ক্ষী হয়ে গিয়েছে। মানে সরকারের তো জামাতের এই সুবিধাটা আছে যে নিজেকে লুকিয়ে ফেলা এবং আপনার ঢুকে যাওয়া গুপ্ত। এখন জামাত তো শ্রুড পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের তো দে হ্যাভ বিলিয়নস অফ ডলার বিজনেস ইন দিস কান্ট্রি, এবং অনেক রকম সোশ্যাল অর্গানাইজেশন আছে, হাসপাতাল, এটা ওটা আছে। সো তারা গভর্নমেন্টের সরাসরি সমালোচনা করে কনফ্রন্টেশনে যে গভর্নমেন্টকে যে বিরক্ত করবে সেটা না করে কিভাবে গভর্নমেন্ট থেকে সুবিধা নেওয়া যায় সেটার রাজনীতি তারা করছে। কিন্তু তাদের তো আবার রাজনীতি করে টিকেও থাকতে হবে। সে কারণে ওই মাহমুদা মিতু কিংবা পাটোয়ারিদের মতো কিছু কিছু মানুষকে তারা দিয়ে রাজনীতিটা করাচ্ছে, যে যেন সরকারকে, মানে যে কথা তারা বলতে পারে না সেটা যেন এরা বল। এখন এরা এই ভেবে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, এদেরকে মই দিয়ে গাছের মগডালে উঠাচ্ছে কিনা জামাত, এবং মগডালে ওঠার পরে তারা হয়তো ভাবছে যে না তারা গাছ জয় করতে পারবে, দাবার গুটি হিসেবে তারা নিজেই কিং হতে পারবে। ওই যে আমি বারবার বলছি যে একটা ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল আছে, যে জামায়াতের রাজনীতি স্ট্রং হলে, এনসিপির রাজনীতি স্ট্রং হলে জামাতের রাজনীতি নাই হয়ে যাবে। কারণ হলো জামাতের ওই যে পলিটিক্যাল যে স্ট্রাকচারাল বেজ আছে গ্রামগঞ্জে মাঠে ঘাটে, এটা তো এনসিপির নাই। এনসিপির আবার ফেস আছে, পরিচিত কিছু মুখ আছে। তো এনসিপির দরকার হচ্ছে জামাতের স্ট্রাকচারাল পাওয়ার, গ্রামগঞ্জের মাঠে ঘাটের শক্তি। আর জামাতের দরকার হলো এনসিপির তরুণ মুখগুলোকে সামনে রেখে জুলাই বিক্রি টিক্রি ব্যবসা করে একটা বিরোধী দল হিসেবে টিকে থাকা। তাদের তো সেই ক্যালিবার নাই, তারা ওই বিরোধী দলের রাজনীতিটা করতে পারছে না, বরঞ্চ তারা একের পর এক পতন হচ্ছে। তাদের নারী ঘটিত অনেক বিষয়, বলাৎকার, এসব নানান আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সেক্ষেত্রে জামাতের যে রাজনীতি, শ্রুড পলিটিক্স, সেটা এনসিপিকে দিয়ে করাচ্ছে। আর এনসিপিও করছে, তারা ভাবছে যে এর মধ্য দিয়ে হয়তো জামায়াতের যে পলিটিক্যাল স্ট্রাকচার আছে গ্রামগঞ্জে সেটার
কন্ট্রোল তারা নিতে পারবে, নিতে একটা পর্যায়ে জামাতকে তারা সাইড করে দিবে। আপনি যখন প্রসঙ্গগুলো টানছেন, একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আপনি দুদিন ধরে ফেসবুকে দেখেছেন যে সমকামিতাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। এমন পরিস্থিতিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে শৃঙ্খলা রয়েছে বা ন্যায়সঙ্গত তদন্তকে নিশ্চিত করা দরকার কিনা প্রশাসনে, বা যে অভিযোগটি উঠেছে সেটির সত্যতা নিরূপণে কি করা উচিত? এখন এটা খুবই আমি ট্যাক্টফুলি বলতে চাই বিষয়টা, যেটা হলো আমি যেহেতু হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের সোসাইটি সমকামিতা পারমিট করে না, এটা আমাদের ধর্মও করে না, যে এই ধর্মের রাজনীতি যারা করে তারা করে, কিন্তু দেখাচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো কেউ সাধারণ ছাত্র না। শিবিরের এজিএস এর রুম থেকে করা হয়েছে, এবং ওই দুইজন সাধারণ ছাত্র না, তাদের প্রত্যেকের নুরানি চেহারা আছে, ইসলামী পরিধান পোশাক পাঞ্জাবি আছে, এবং বোঝাই যাচ্ছে যে তারা ইসলামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট। সুতরাং সাধারণ ছাত্রছাত্রীদের একটা অংশ তারা খেপে গিয়েছে, এবং এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে আমরা কি দেখেছি যে দেখুন, এই শিবিরের সমর্থিত যে প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সরকার ক্ষমতা নেওয়ার শুরুর দিকে একটা ওই যে LGBTQ এর একটা সমাবেশ হচ্ছিল, সেখানে এদের সবাইকে পিটাইছে। এখন তাদেরও তো একটা ক্ষোভ আছে, রাগ আছে, যে তারা প্রকাশ্যে একটা দাবি নিয়ে একটা মানববন্ধন করছে, সেটা তোমরা সহ্য করো নাই, কিন্তু তোমরা পাঞ্জাবি পরে দাড়ি টুপি অবস্থায় একটা বিশ্ববিদ্যালয়ের হলেই কাজ করো কিভাবে? সো এইসব আমি বলছি ইন্টারনাল অনেক বিষয় আছে। আমার জায়গা থেকে এটি নিয়ে খুব কমেন্টস করা ঠিক হবে না, মানে এটা খুবই বিষয়, মানে আমি এটাকে কি বলে, আমার ধারণা যে এই বিষয়গুলা ইটস এ কন্টিনিউশন অফ যেগুলো আমরা দেখছি ক্রমাগত, গাজী নজরুল ইসলাম থেকে শুরু করে ওদের রনি একটা খুবই বলছেন যে এদের হাত থেকে তো মানে মেয়ে ছেলে কেউই নিরাপদ না একটা অবস্থা, এরকম অবস্থার মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষার্থী। তো এই জিনিসগুলো একে একে প্রকাশিত হচ্ছে। এখন আমাদের বিশ্বাস যে তারা একটা নিজস্ব শুদ্ধি অভিযান পরিচালনা করবেন এবং স্ক্রুটিনাইজেশনস করবেন, যেন ফার্দার এই কেসগুলো তাদের রাজনীতিকে আরো বেশি গহ্বরে না নিতে পারে। জি, ধন্যবাদ। শাহেদ আলম যেটি বলছিলেন যে জামাতের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করা দরকার, বিশেষ করে সাতক্ষীরার গাজী নজরুলের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমকামিতার ইস্যুটি উঠল, সবকিছু মিলে কি আপনিও কি মনে করেন যে জামাতে ইসলামের মধ্যে আসলে শুদ্ধি অভিযান শুরু করা উচিত? বললে ভালো, কিন্তু আমার প্রশ্ন হলো কি, শুদ্ধি জিনিসটা কি? মানে কীভাবে তারা মানে শুদ্ধি অভিযান করবে? সবাইকে ডেকে বলবে যে তোমরা সবাই শুদ্ধ হয়ে যাও, এই আকাম আর করো না, এটা বলবে? আর এই আকাম যে একবার করে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে? এটা তো বেকের নেশা, এটা তো মাদকের চেয়েও বড় নেশা। এখান থেকে কীভাবে তারা হবে, বের হবে? যেটা বলবে যে আমার ডেকেছে, এটা কি জানেন? বলবে আরও সাবধানে করবা, গোপনে করবা, প্রকাশ যেন না হয়, এটা বলবে। তো ওটা বললে আমার লাভ কী হলো? তারা তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, গাজী নজরুল ইসলাম MP সাহেব, উনি একবার ধরা খেয়েছেন, খেয়ে নিয়ে বলছেন যে এটা আমার সেকেন্ড ওয়াইফ। প্রথমত কথা হলো, উনি কি এই কাম প্রথম জীবনে করছেন? তারপরেও ভিডিও এর আগে উনি করেন নাই? এটা কি একদিনে হয় নাকি? বয়স হয়ে গেছে 75, এই 75 বছর বয়সে সে এতদিন খুব ভালো ছিল, এই 75তম জন্মদিনে এসে সে খারাপ হয়ে গেল। এটা হয় রে ভাই? সেটা অনেক বছর ধরে করতেছে। আপনি আজকে ঘোষণা দেন না, আজকে সরকার বলুক যে যত লোকের সঙ্গে গাজী নজরুল মিশছে তাদের সমস্ত মেয়েরা এসে আমাদেরকে দেখ, তাদের বক্তব্য দেখ, তাদের সমস্ত কাহিনী বলুক, প্রত্যেককে 1 লাখ করে টাকা দেবো, খালি বলুক। দেখেন কত লোকের লাইন ধরে যায়, দেখেন তো। জামাত একদিন এটা বুঝে নেই কেন? যদি না বুঝা থাকে, জামাত এমন একটা পার্টি, ক্যাডার ভিত্তিক পার্টি, পার্টির যে কোনো সদস্যের জীবনযাপন পর্যন্ত ওদের কাছে মুখস্থ। তো ওরা এগুলো জানতো না, তো যাই না, তারা করতে দিছে। এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে আমিও পড়তাম, আমরা তো হলে থাকতাম। ওই ছেলে AGS ওই হলের, তো ওর হলে ওর মামা আসছে, মামা তো আসতেই পারে না আইন অনুযায়ী তো তোমার রুমে কেউ থাকতেই পারবে না। সে আরেকজনকে নিয়ে আসছে, মানে মামা তার গেলমানকে নিয়ে আসছে, আইনে নিয়ে এসে আকাম করছে। ধরা খাইছে দিকে তো ও রুমমেট এসে পড়ছে, ধরা পড়ে গেছে। রুমমেট না আসলে তো সে পবিত্র লোক, বলা যায় না মামা তারা নিয়ে বলতে তুমি আমার মসজিদে ইমামতি করো, এটা হইতে পারতো যে তুমি আলেম আসছো ইমামতি করো। তো ভাই ধরা পড়ার পরে এরা সবাই বললে যে আগে বউরে ফোন করে, তুই মাঝখান থেকে কিছু মনে করো না, তারপরে কয় এটা আমার সেকেন্ড ওয়াইফ। একটা বিবৃতি দিতে ভাই হবে। বউ বিয়ে গিয়ে ইসলামে বিয়ে মানে ডিক্লারেশন, আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনার বউটা। ধরা খাওয়ার পর আপনি স্বীকার করেন,
স্বীকার করলে বিয়ে হয় না, ডিক্লেয়ার করলে বিয়ে হয়। তারা কেউ ডিক্লেয়ার করছে, তো এইগুলি কি মনে করেন এক পিস, পুরা জামাতে সবাই পুত পবিত্র এক পিস গাজী নজরুল ইসলাম খারাপ, বিষয়টা এরকম না। বিষয়টা হলো এই জিনিসটা হলেন এরা একটা সুযোগ নেয়। সুযোগটা কি, আপনি কিন্তু একজন লোক টুপি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, দাঁড়িয়ে আছে, তার সম্পর্কে কিন্তু হুট করে কিছু বলার সাহস পাবেন না। তারা এই সুযোগটা নেয়। যত বলৎকারের ঘটনা সব তো ধরা পড়ে মাদ্রাসায়, কোন স্কুলে ধরা পড়ছে, কোন স্কুলে ধরা পড়ছে, কলেজে ধরা পড়ছে, মাদ্রাসায় ধরা পড়ে। কি কারণে? কারণটা কি? এটা তো ধারাবাহিকভাবে অনেক দিন ধরে চলে আসতেছে। যে একবার বলৎকার হয়েছে সে পরবর্তী জীবনে এসে করে। এটাকে আজকের থেকে নাকি? তো এইগুলি এদের বিচারও আবার হয় না, কঠিন বিচারে এবং এদের বিচার হওয়া উচিত শরিয়া আইনে। ওই যে এই পর্যন্ত মাটির মধ্যে গাইরা পাথর নিক্ষেপ করে এদের মারা উচিত। দুই একটারে মারেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। জি জনাব শাহিদ আলম, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজার অত্যন্ত বিস্ফোরক একটি মন্তব্য করেছেন, আপনি শুনেছেন নিশ্চয়ই, যে তিনি বলেছেন যতদিন জামায়াত ইসলামীর নাম নিয়ে রাজনীতি থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে। একই সাথে তিনি জামাতের নাম নিয়ে রাজনীতি করার ঘোর বিরোধিতাও করেছেন। আপনি রাজনৈতিক সমীকরণকে কিভাবে বিশ্লেষণ করছেন? না, ফরহাদ মাজার সাহেব মাঝে মাঝে কথা বলেন, ওনাকে আমার খুব বেশি ভ্রান্ত মনে হয় না, উদ্ভ্রান্ত মনে হয়, টু বি অনেস্ট। আমি ওনার কিছু লেখনের খুব ভক্ত, যেমন নির্মূলের রাজনীতি নামে খুবই ভালো একটা লেখা লিখেছিলেন 2013 সালে গণজাগরণ মঞ্চের ওই সময় যখন হত্যাযজ্ঞ চলছে, তো উনি গণহত্যা বন্ধ করেন শিরোনামে লেখা লিখেছেন। সেখান থেকে আমি তার লেখা পড়ি এবং তার লেখা খুব বেশি ভাইরাল হয় না, কিন্তু আমরা যারা বুদ্ধিবৃত্তিক আলোচনা করি সেই জায়গা থেকে ওনাকে ফলো করার চেষ্টা করি। কিন্তু 5 তারিখের পর থেকে ওনার ভেতরে যে উদ্ভ্রান্ত মতাদর্শ সেটা আমাকে ব্যথিত করে, এবং উনার এক এক সময়ের যে এক এক থিওরি সেইটা কোনোভাবেই সাবস্ক্রাইব করার মতো না। যেমন এই যে বিপ্লবী সরকারের কনসেপ্ট, তারপরে উনি মনে করেন যে এটা আমেরিকার, আমাদের অভ্যর্থনের এখানে আমেরিকার একটা ভূমিকা আছে, এইসব বিষয়গুলো উদ্ভ্রান্ত যুক্তি মনে হয় ফরহাদ মাজারের। আমি অন রেকর্ডেই বলছি, উনি অনেক সিনিয়র মানুষ, তারপরও আমরা বলছি এখন ওনার যে কথা সেটা হলো যে জামায়াতের রাজনীতি নিয়ে, জামায়াত ইসলাম তার নাম নিয়ে যতদিন রাজনীতি করবে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। এটা আমি একেবারেই ফেলে দেওয়ার মতো কথা বলি না, আমি বলি এটা ঠিক যে জামায়াতের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে, জামায়াতের মানে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক করার পেছনে তো জামায়াতের সবচেয়ে বড় অবদান এই দেশে। 5 তারিখের পরে আপনাকে কেন আওয়ামী লীগের রাজনীতি কিছুটা হইলেও মানুষ তার, এই যে একজন ভদ্রলোক ফ্রিডম ফাইটার ফোন করবেন, কেননা ওনার যে কনসেপ্টের জায়গাগুলো সেই জায়গাগুলোতে নষ্ট করেছে জামাত ইসলাম, রাইট? আমার মুক্তিযুদ্ধকে আঘাত করা হয়েছে, 24কে 71 দিয়ে রিপ্লেস করার চেষ্টা করা হয়েছে, নারীদেরকে এখনও থাপ্পড় মারার চেষ্টা, দেখছেন তো শিবিরের একটা ছেলে আমি দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির, যেই ছাত্রলীগ যেই কাজ করতো, মানে মানুষকে পিটানো হকি স্টিক দিয়ে, একই কাজ ওরা করছে। সো তার মানে কি, আপনি যখন এই শেখ হাসিনার শেখানো রাজনীতিগুলা শেখ হাসিনার সাথে গুপ্ত অবস্থায় থেকে প্র্যাকটিস করে আসছেন, এখন আপনি তো রাতারাতি ওই রাজনীতির বাইরে নিজেকে নিতে পারবেন না। সো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিটাই করছে জামায়াত শিবির। এই কারণে জামায়াত শিবিরের রাজনীতি শেখ হাসিনার ওই চর্চাগুলো দিয়ে যত স্ট্রং হবে, আওয়ামী লীগের অবস্থানও তত প্রাসঙ্গিক থাকবে। সো আমি মনে করি, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে 5 তারিখের পরে এই সুযোগগুলো আমরা হারিয়েছি এই কারণে যে ওনার স্ত্রী ছিলেন সরকারে, সেই সময় তো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা জামায়াত ইসলাম নিজ নামে রাজনীতি করতে পারবে না এমন তো কোনো বিষয় উনি সামনে আনেন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জামায়াতকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন গণহত্যার দায়ে, 24-এর দায়ে, কিন্তু গণহত্যার দায়ে সংগঠনকে বিচার করার যে বিধান সেটি আপনি সংস্কার কমিশনের সংস্কারের আলোচনাতেই আনেন নাই। সো আপনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পথও আপনি রাখেন নাই। সেই জায়গায় যে ব্যর্থতা, ওনার সেই ব্যর্থতা আছে, এরপরেও যদি উনি বলছেন এখন সেইটা আমরা পড়তেছি, জানতেছি, বুঝতেছি এবং ধারণা নিচ্ছি। জি জনাব মাসুদ কামাল, এই যে উপেক্ষিত জনতার কথা বলছি, একদম শেষ মুহূর্তে এই যে গ্যাস সংকট রয়েছে বা বিদ্যুতের বিল নিয়ে যে বিতর্ক রয়েছে বা লোডশেডিং এর মানুষ, আর আসলে কি জনতা উপেক্ষিত রয়ে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন? এটা হয়েছে কি জানেন, এটা পৃথিবীর সব সরকার এরকম হয় এরকম, জনগণ যদি তার ব্যথার কথাটা মানে ওইভাবে না বলে তাহলে সরকার মনে করে সব ভালোভাবেই চলছে। এখন যে বাস্তবতাটা, এই বাস্তবতা এখন কিন্তু জনগণ মাঠে নামবে না এই কারণে তারা তো একটা মাত্রই মাঠের থেকে উঠলো, আর এই সরকার মাত্র আসছে,
এখন এই সুযোগটা যদি সরকার নেয় তাহলে এটা সরকারের কিন্তু লং রানে ক্ষতি হবে। সরকারের উচিত হবে এই সমস্ত ব্যাপারগুলোকে খুব সিরিয়াসলি নেওয়া, যে কেন এমন হচ্ছে। এই যে যেমন ওই যে শুনলাম যে আপনার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলতেছে এই বিদ্যুতের বিল বাড়ানোর কথা বলতেছে এই টাকা দিয়ে ওই নাকি যে কার্ড যেগুলো করছে এগুলো করবে। তো ভাই করেন, এটা বলা দরকারটা কি? যখন আপনি বলবেন তখন বিদ্যুতের বিল যখন কেউ বাড়তি দিবে তখন সে বলবে আচ্ছা আমার টাকা দিয়ে তুমি ওখানে মাতব্বরি করতেছো। তো সরকার কি নিজের বাইরে থেকে টাকা নিয়ে আসে নাকি? সে তো জনগণের টাকাই দেয়, কিন্তু এটা বলার দরকারটা কি? এগুলোর যেন কিছু আনারি লোক হয়ে গেছে, দায়িত্বে এসে পড়ছে, এবং আনারি লোকগুলো বোঝে না আসলে এরা রাজনীতি বোঝে কিনা আমার সন্দেহ আছে, জনগণকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও বুঝে কিনা আমার সন্দেহ আছে। তো এগুলি মানে ঠিক না, মানে আরও কেয়ারফুল হওয়া উচিত আমি মনে করি। একদম শেষ 30 সেকেন্ডে কিছু বলতে চান গ্যাস সংকট এবং এই যে সংকট এইটা আমি যেটা বলতে চাই, আমি আজকে সোশ্যাল মিডিয়ার ফিডগুলো দেখছিলাম, আমি খুবই দেখছি যে বিএনপি ছাত্রদলের ছেলে মেয়েরাই নিজেরা পোস্ট দিচ্ছে। আমাকে একেবারে অন রেকর্ডেই আমি বলছি, আমাকে চিটাগাং থেকে ছাত্রদলের একটা ছেলে ফোন করেছে, করে বলছে ভাইয়া ঢাকার অবস্থা কি জানি না, বাট আমাদের অবস্থা খুব খারাপ, আমরা লোকজনের কাছে কথা বলতে আমাদের সমস্যা হচ্ছে, সরকারকে যদি কোনো অ্যাক্সেস থাকে একটু বলবেন যেন এটা সিরিয়াসলি একটু নেয়, এবং আমাদের রাজনীতি কঠিন হয়ে যাবে যদি এটাতে গুরুত্ব না দেয়। সো আমি এইখানে লুকানোর কিছু নাই যে মানুষ, পিপল আর ইন ট্রাবল। গভর্নমেন্টের যে যারা দায়িত্ব আছে নিশ্চয়ই তারা অনেক মেধার লোকজন নানান জায়গায় আছে, তারা খুব দ্রুত এটা সলিউশন বের করবে। অ্যাট দ্য সেম টাইম আমি আশা করবো যে পাবলিকের যে ধৈর্য, ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এগুলোও মাথায় যেন রাখেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল আবারও হাজির হব একই সময়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।